সমুদ্রের যা গর্জন, আলাদা একটা অনুভূতি। দেখুন ও ও চলে আস। হ্যালো বন্ধুগণ, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। এখন বাজে সময় 7:30 আর এখন আছি এই তো রুমে, দীঘার একটা হোটেলে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পুরো দীঘাটা, নিউ দীঘা, ওল্ড দীঘা, দুটোই দীঘা দেখাবো। আর আজকের ভিডিওতে কি অসুবিধা দীঘাতে এসে সবই যে সুবিধা হবে সেরকম কোনো কথা নেই, অসুবিধার মুখোমুখি হতে হবে। আমি কালকে যা হয়েছে না, একাই এসে কোথাও রুম পাচ্ছিলাম না। তো দেখা হচ্ছে একেবারে বিচের দিকে, চলো। আর বাকি এখন রুমে আছি, তো চলো দেখি। আমার রুমের জানলাটা দিয়ে দেখা যায়, দেখি। বাইরের ভিউ এটা। আর আজকে বৃষ্টি পড়ছে, এটাই অসুবিধা। নারকেল বাগান, রুমের পাশে একটা টাওয়ার। তো যা হোক, আর কিছুক্ষণ পরে বের হব। প্রথমে যাব ওল্ড দীঘা, তারপরে নিউ দীঘার দিকে যাব। দুটাই দীঘা দেখাবো তোমাদের। সঙ্গে আছে আমি, তোমরাও থাকো সঙ্গে এবং সব সময় থাকবে পাশে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, বৃষ্টি তো আরো জোর করে দিল। বাইরে যাই কি করে, কপালটাই খারাপ মনে হয়। সবাই ছাতা দিয়ে ঘুরে আর আমি শুধু এমনি ঘুরছি। এই বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দীঘাতে বৃষ্টির দেখা দিয়েছে। এই ভরপুর আনন্দ দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, তাই এক পা দুপা করে এগিয়ে গেলাম সি বিচের দিকে। এখানে বোর্ডে এনজয় নেওয়ার জন্য কিছু টাকা দিয়ে তাও যেতে পারো, বাট আমি যাব না, আমি একাই আছি। না দাদা না, এই পাথরগুলোতে অনেক সাবধানে পা দিয়ে যেতে হবে। এটা নিউ বিচে পাথর দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, পৌঁছে গেছি দীঘা সি বিচে। এটা হচ্ছে নিউ বিচ। চলো নামা যাক। বিসমিল্লাহ। ঢেউ আছে, ঢেউ আছে। সমুদ্রের যা গর্জন, আলাদা একটা অনুভূতি। দেখুন ও ও
হচ্ছে নিউ দীঘা। ওই দেখো 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 দেখো, এই দীঘার সৈকত খুব সুন্দর এবং প্রশান্ত। কত বড় বড় ঢেউ। তো বন্ধুরা, এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। অনেক মজা হচ্ছে, বড় বড় ঢেউ। আমরা এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। দাদা এটা কি? এটা জগন্নাথ ধাম পুরী মন্দির দিদি বানাচ্ছে এটা, আর 2 মাস হলো চালু। বন্ধুরা, সব ফাইনালি আমরা চলে আসলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘা এখন সি বিচের দিকে যাব, দেখবো। এই হচ্ছে ওল্ড দীঘা, ওল্ড দীঘা টাউন। এই হচ্ছে আদিত্য হোটেল, আদিত্য হোটেলের পাশ দিয়ে। গলায় গলায় গলায়, হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ ওইটা নয়, আরো হ্যাঁ ওইটাই, হ্যাঁ এবারে না যাও, ও হয়েছে নাও, হয়েছে আর দেখতে হবে না, হয়েছে। এই যে ভুল হলো তো, দাঁড় করাতে হবে নাকি? দাঁড় করাতে হবে নাকি? আচ্ছা, মনে হচ্ছে কিন্তু তোলাটা এটা পড়ে। হ্যাঁ বোতল একবার পড়ে গেলে 10 টাকা, বোতল পারলে 100 টাকা। আছে না এক্সপিরিয়েন্স। এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। আজকের দীঘা যেখানে, সেখানে একসময় বীরকুল নামে এক পরগনা ছিল। 18 শতকে ব্রিটিশরা এই এলাকা
আবিষ্কার করেন এবং ওয়ারেন হেস্টিং মতো এক ব্যক্তি গ্রীষ্মকাল কাটাতে আসতেন এইখানে। আগে এই এলাকা বিরকুল নামেও পরিচিত ছিল। পরে জন ফ্র্যাঙ্ক স্নেইথ নামে একজন ইংরেজি পর্যটক এখানে এসে এই স্থানের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে যান। ফলে এই স্থানের নামকরণ করেন তিনি দীঘা। লুকিয়ে ছিল আরও একটি ইতিহাস। ওয়ারেন হেস্টিংস এখানে একটি বাংলো তৈরি করেছিলেন, কিন্তু পরে সমুদ্রের গভীরে সেটি বিলীন হয়ে যায় এবং একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি দীঘাকে পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্যে অনেক কাজ করেছিলেন। চলে আস, সমুদ্রের যা উতাল পাতাল উঠে গেল। কত দেখাবো তোমাদের, যত দেখাবো তত কম মনে হবে। কোথায় যেন পড়েছিলাম সমুদ্রের ঢেউকে কবি সমুদ্রের হাসির সঙ্গে তুলনা করেছে, যেন কিছু বলতে চাইছে হেসে হেসে সমুদ্র আমাদের কিছু, এই বঙ্গোপসাগর। নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে এসে বেশি ভালো লাগলো আমার। এখানে সমুদ্রের যা গর্জন, উফ, আলাদাই একটা অনুভূতি। এখানে হাজার হাজার মানুষ আসে অনেক দূর দূর থেকে। দীঘার কিছু ইতিহাস। প্রায় 500 বছর পূর্বে, মানে প্রায় 1500 খ্রিস্টাব্দে এখানকার রাজা সাগর রায় ছিলেন এখানকার অধিপতি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি উল্লেখযোগ্য শহর এই দীঘা। ডিসেম্বরের শেষে এবং পুরো জানুয়ারি এই সময় বেশি পর্যটকদের দেখতে পাওয়া যায়। এই সি বিচ পরিচালনা করা হয় পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। পর্যটকদের আনন্দকে বাড়িয়ে তুলতে পাশে রয়েছে ছোট্ট একটা পার্ক। এই দীঘাকে যদি ভারতের ম্যাপে দেখতে চাও তাহলে ঠিক এরকমটা দেখাবে, আর যদি পশ্চিমবঙ্গের ম্যাপে দেখতে চান তাহলে ঠিক এরকমটা দেখাবে। কাঠের তৈরি কি যেন এগুলোর নাম, আমার তো জানা নেই, কিন্তু অনেক সুন্দর লাগছে। এই দীঘায় দেখতে পাবে তোমরা একটা, এখানেই পার্ক একটা।
সুন্দর করে সাজানো রয়েছে। তো বন্ধুরা, আজকে পড়ছে অল্প অল্প বৃষ্টি, হ্যাঁ, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর ঠান্ডাও অল্প ঠান্ডাও হয়েছে। তো শুষ্কা দিন থাকলে আরও ভালো হতো, তো আজকে যা হোক বৃষ্টি অল্প। আসলাম এখন আমরা মোহনার দিকে। মোহনায় মাছের বড় আড়ত হয়, তো সকাল সকাল সেটা হয়। এটা এখন তো প্রায় 1:30 মিনিট হয়ে গেল, তো এখন দেখতে পাওয়া যাবে না, তবুও দেখি কি দেখা যায়। এখানে জাহাজ চলছে দেখছি, বড় বড় ঢেউ চলছে। তো এই মোহনাটা ঘুরে তারপরে তোমাদের বিচের দিকে নিয়ে যাব, রাতের ভিউটা দেখাবো, সন্ধ্যার ভিউটা। এই দেখতে পাচ্ছ মোহনায় এইগুলো দেখতে পাবে মোহনায় এসে। সৈকতের মতো দুই দিকে সমুদ্র ঢেউ খেলছে, এখানে মধ্যখানে কি আনন্দ। এই যেতে যেতে মধ্যখানে দেখতে হবে এরকম বাধা। একজন বলছে কি মধ্যখান থেকে এটা যদি ভেঙে গেল তাহলে এরপর থেকে যাব কি করে। এই ওই আসছে, ওই আসছে। সমুদ্র যা হাসি। জল আস্তে আস্তে বাড়তেই আছে, জোয়ার আসছে মনে হয়। তো সমুদ্রের এইটা হচ্ছে হাসি, কি আনন্দ। তো আর কিছুক্ষণ থাকলে ভিজে আবার একটা বড় আসছে। আলাদাই একটা মজা, এটা পার করে তারপরে ওইদিকে দাঁড়িয়ে থাকি। জল আসছে, এগুলা দেখতে পাবে তোমরা দীঘার মোহনাতে। এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। আর এইদিকেও সমুদ্র, এইদিকেও সমুদ্র। এটা হচ্ছে কোনা, মোহনাটা হচ্ছে একটা কোনা। এত বড় বড় সমুদ্রে আলাদাই একটা আনন্দ। কত দেখাবো বলো, দেখাতে গিয়ে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে। চলে আসলাম সেই সৈকত থেকে। এখান থেকে এই জাহাজে করে সামুদ্রিক মাছ ধরে নিয়ে আসে, এই দেখতে পাচ্ছ এইখান থেকে। এটা অক্টোপাস মনে হয়। কত রকমের মাছ আর কাঁকড়া সবকিছু কেমন সাজিয়ে রাখা আছে।
দোকানগুলো দেখো একবার, মনে হচ্ছে কোনো কাপড়ের দোকানকে লাইটিং করে সাজিয়ে রাখা আছে। বাহ। তো এখন আমরা আবার চলে যাচ্ছি মোহনা থেকে দীঘা বিচের দিকে। তো এখান থেকে কিছুটা দূরে আছে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে, হেঁটে যাচ্ছি। আর পাশের সমুদ্রের আনন্দ নিতে নিতে যাচ্ছি। সমুদ্রের ধার দিয়ে যে হাঁটা, এ আনন্দটা সব দিন আর পাওয়া যাবে না। এই যে সমুদ্র ঢেউ খেলছে, পাশ দিয়ে যাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, আওয়াজ শুনছি সমুদ্রের, তোমরাও শুনতে পাচ্ছ মনে হয়। তো এটা সব দিন পাওয়া যাবে না, আনন্দটাকে ভালো করে উপভোগ করি। পাশ দিয়ে গাড়ি চলে, রাস্তা আছে। তো বিচ থেকে মোহনা আসার জন্য 20 টাকা ভাড়া নেয়, 20 টাকা ভাড়াতে হয়। যাবার জন্য 20 টাকা লাগতো, তো আমি আসলাম 20 টাকা দিয়ে। এবার ভাবলাম যদি গাড়িতেই ঘুরবো তাহলে মজা কিসের, তাই তো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই দীঘা যেরকম ভালো দিকটা আছে সেরকম খারাপ দিকটাও আছে। আবার বলছি, খারাপ দিকগুলো হচ্ছে প্রথমত দীঘা আসলে একাই আসবে না, একাই আসা মানে অনেক অসুবিধা, একাই আসবে না। দ্বিতীয়ত হচ্ছে দীঘাতে অনেক রকমের মানুষ আছে, যে কোনো জিনিস তুমি খাবা আগে দাম জিজ্ঞেস করবা, তারপরে ওটা হাতে নিবা। এই দীঘার তোমাকে খারাপ দিকগুলো, হোটেলের মালিক যদি ভালো থাকে তোমাকে বলে দিবে যে কোনটা ভালো কোনটা খারাপ, কি করতে হবে কি করতে হবে না, ভালো থাকলে বলে দিবে। আমাকে বলেছিল। এই দীঘা ঘুরতে আসা মানে সমুদ্রের ঢেউ দেখা, সমুদ্রের ঢেউ দেখা মানে বঙ্গোপসাগরের ঢেউ দেখা, বঙ্গোপসাগরকে দেখা মানে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক মজা মানে সব কিছু। মাথায় টুপি দিলে চুলের কোনো আকৃতি থাকে না, আমরাও নিজের কাজ করি। চলো। এইগুলো হচ্ছে সব ফলের দোকান, আর সব এগুলো কাজুর বস্তা। রাতের ভিউটা অনেক ভালো হবে। এই যে সমুদ্রের যে গর্জন, যা আওয়াজ, যেন সমুদ্র বলতে চাইছে যে আমাকে ছেড়ে কেউ যেও না, এবং আমার সাথে খেলা করো, মজা করো, আমিও তোমার সঙ্গে মজা করি, এরকম একটা অনুভূতি। আর সত্যি এই দৃশ্য দেখে এখান থেকে যাবার ইচ্ছা করে না। এইরকম সমুদ্রের যা আওয়াজ, যা তার শক্তির একটা পরিচয়, এটাই মানুষকে মুগ্ধ করে ফেলে। তো বন্ধুরা, দীঘা ঘুরে যেটা আমার এক্সপিরিয়েন্স যেটা হলো সেটা হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘাটা বেশি ভালো। রাতের বেলা ওটা বেশি ভালো লাগে। বাকি নিউ দীঘাতে যেটা স্নান করো সেটা ভালো হবে। বাকি খাওয়া থাকা হোটেল এটা নিউ দীঘার জন্য ভালো। ওল্ড দীঘাকে রাতের বেলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, লাইট পার্ক। রাতের বেলা ওল্ড দীঘা ভালো লাগবে, আর নিউ দীঘা হচ্ছে থাকা খাওয়া এগুলো নিউ দীঘা ভালো। তো এখন আমরা আবার কলকাতা যাচ্ছি, এখন দীঘা স্টেশন যাচ্ছি, প্রায় কাছে গেলাম। এখন সময় হলো 5টা, আর 5:25 গাড়ি আছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস। চলো তাহলে তোমাদের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে, দীঘা স্টেশন। বন্ধুরা, এই হচ্ছে দীঘা স্টেশন। এই দীঘা স্টেশন 1992 সালে চালু হয়েছিল। তো বন্ধুরা, পাহাড়িয়া এক্সপ্রেস
এখানে আমাদের জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে। 2 নম্বর প্ল্যাটফর্মে, দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে পাহাড়িয়া এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো চলো দেখি, তোমাকে টাটা জানাই। কি করবেন এগুলো? মালা মালা করবো, মালা তো অরিজিনাল ফুল মনে হচ্ছে। কলকাতা যাবে না? মালা করে কালকে নিয়ে যাবো। এখন বাজে সময় 5:55, আর এখন আমাদের ট্রেন প্রথম গন্তব্যে পৌঁছালো, প্রথম স্টপেজে পৌঁছালো, সেটা হচ্ছে কাঁথি। তোমাদের বলে রাখি, এখান থেকে দীঘা থেকে হাওড়া যেতে আমাদের 7টা স্টপেজ পড়বে, সেটা তার মধ্যে হচ্ছে এটা কাঁথি প্রথম স্টপেজ। দীঘা থেকে হাওড়া হচ্ছে 185 কিলোমিটার। আজকে আমাদের জার্নি হবে 185 কিলোমিটারে। এ তো 2 মিনিট অ্যাডভান্স পৌঁছে গেছে। কান্ডারি তো লেট হবে, ও লেট আছে। এই হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসের জেনারেল কোচ, বেশ ভালো এবং চিকন চাকনও বটে আছে। এই মুহূর্তে আমাদের গাড়ি পৌঁছালো তমলুক স্টেশনে। এখানে 5 মিনিট অ্যাডভান্স পৌঁছে দিয়েছে। আমাদের জার্নির 2 নম্বর স্টপেজ তমলুক। পৌঁছানোর কথা ছিল 6:55-তে, পৌঁছাচ্ছে 6:50-এ। এখানে আছে 2 মিনিটের হোল্ড। এরপরে পরবর্তী স্টপেজ হবে মেচেদা। এখন বাজলো 7:39। এখন আমাদের গাড়ি পৌঁছালো মেচেদাতে 2 মিনিট অ্যাডভান্সে। যত কলকাতার দিকে যাচ্ছি তত ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। মেচেদাতে অনেক প্যাসেঞ্জার উঠলো, গাড়ি ফুল একদম। রেড সিগন্যাল দিচ্ছে ওই জন্য। তো বন্ধুগণ, এখন বাজে 10:35 আর এখন পৌঁছালাম হাওড়া স্টেশনে। গাড়ি তো প্রায় অনেক লেট করেছে, কি বলবো আর। তো 185 কিলোমিটার জার্নির পরে ফাইনালি পৌঁছে গেলাম, আর আমার মোবাইলেরও চার্জ শেষ। এখন দেখি ওয়েটিং রুমে যাব, গিয়ে আজকের রাতটা ওইখানে কাটাতে হবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখান থেকে ভিডিওটা আমার শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ সবাইকে ভিডিও করার জন্য এবং দেখার জন্য। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।